প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব প্রাইমারি সেন্টার ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের 2025 রাইমার ট্রেন কোশ্চেন ব্যাংক বা প্রশ্নবিচিত্রার থেকে বাংলা বিষয়ের প্রথম মডেল অ্যাক্টিভিটি টাস্ক এসি ইনস্টিটিউশন মালদা, এই যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে প্রথম স্কুলটি রয়েছে সেই প্রশ্নবিচিত্রার প্রথম স্কুলের সমাধান নিয়ে এলাম। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশন সেভ রাখবে। এখানে আমি পিডিএফ আকারে সাজিয়ে নিয়েছি উত্তর এবং প্রশ্ন সমস্ত কিছু। আজ এই ভিডিওতে আমরা পুরো এই স্কুলটা কমপ্লিট করব। ভিডিওটা অনেকটাই বড় হবে, পুরোটা মনোযোগ সহকারে দেখো এবং উত্তরগুলো তোমরা খাতায় লিখে নাও। ফার্স্ট প্রশ্ন কি বলা রয়েছে, 1.1 দাগে চণ্ডীর আদেশ পান। এখানে উত্তরটা করবে যেটা বীর হনুমান, অপশন খ করবে উত্তর 1 দাগের প্রশ্নের। আচ্ছা, তোমরা তোমাদের বইটি দেখো, লক্ষ্য করো, আমি এখানে বলছি, শুনে শুনে ওখানে দেখে দাগিয়ে নাও। তারপর দেখো 1.2 দাগে নগর কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত। সাদা মেঘ কালো পাহাড়, উত্তর করবে অপশন খ 1.2 দাগের প্রশ্নের উত্তর। বোঝা গেল। 1.3 দাগের প্রশ্ন দেখো, বুদ্ধগণ হাসবেন না, বন্ধুগণ হাসবেন না, একথা বলেছেন ইলিয়স, অপশন ক করবে উত্তর 1.3 দাগের প্রশ্নের। পরবর্তী প্রশ্ন দেখো 1.4 দাগের প্রশ্ন, ধীর বৃত্তান্ত নাট্যাংশে জেলেটির বাড়ি, উত্তর করবে শুক্র বাতারে। ঠিক আছে। তারপরে দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন। আচ্ছা, 1.4 দাগের প্রশ্নের উত্তর অপশন গ করবে। বোঝা গেল। পরবর্তী প্রশ্ন 1.5 দাগের প্রশ্ন, বিজ্ঞানের কথা উঠলেই শঙ্কুর সঙ্গে ঠাট্টা করতেন, উত্তর করবে অবিনাশ বাবু, অপশন গ করবে, অপশন গ করবে। বোঝা গেল। তারপরে দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন 1.6 দাগের প্রশ্ন কি বলা রয়েছে দেখো, ঘোষ শব্দের অর্থ হলো ধ্বনি গম্ভীর্য, অপশন খ করবে। পরবর্তী প্রশ্ন 1.7 দাগের প্রশ্ন তথা শেষ প্রশ্ন এমসিকিউর, বিপদ যুক্ত জনক এর সন্ধি বিচ্ছেদের রূপ হলো বিপজ্জনক, অপশন গ করবে উত্তর। পরবর্তী প্রশ্ন 2 দাগে যাবো এবারে। 2 দাগে কি বলা রয়েছে দেখো, এখানে দেখো প্রশ্ন একটি করে, তার উত্তর নিচে লেখা রয়েছে এরকম করে। পরবর্তী প্রশ্নগুলো এবং উত্তরগুলো দেখে নাও। দেখো কি বলা রয়েছে। প্রথম প্রশ্ন এখানে 2.1 দাগের প্রশ্ন, সেও তো পাপ, কোন আচরণকে পাপ বলা হয়েছে। এখানে উত্তরটা দিয়ে দিয়েছি, এই যে 2.1 দাগ দিয়ে দিয়েছি ভূগোলিতে উত্তরটা। দেখো কি বলবে, উক্ত অংশটি লিও তলস্তর লেখা ইলিয়স গল্প থেকে নেওয়া হয়েছে। পূর্ণচ্ছেদ, ইলিয়স ও তার স্ত্রী নিজেদের স্বার্থে আর কি মজুরদের দিকে, এখানে দেখো একটু স্পেলিংটা মিস্টেক হয়ে গেছে কম্পিউটারে টাইপিং করার সময়, এটা হবে দিকে, যেখানে স্পেলিং গুলো মিস্টেক রয়েছে আমি কারেকশন করে দেবো, এটা দিকে করবে। ঠিক আছে। দিকে নজর রাখতো যাতে তারা কম খেতে বেশি খেতে না পারে। ইলিয়সের স্ত্রী তাদের এই আচরণকে পাপ বলেছেন। এভাবেই তোমরা উত্তরটা লিখবে, আর এটা দিকে হবে, টিকে হয়ে গেছে কম্পিউটারে যখন টাইপিং হয়েছিল। তারপর দেখো 2 দাগের প্রশ্নের দ্বিতীয় যে প্রশ্নটা, অর্থাৎ 2.2 দাগের প্রশ্ন, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতায় বৃষ্টি কতদিন ধরে চলেছিল। উত্তরটা এরকম লিখবে, পূর্ণ বাক্যে দেখিয়ে দিয়েছি। কি লিখবে না, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি 7 দিন চলেছিল। ব্লু কালিতে দেখো উত্তরটা লেখা রয়েছে। তারপরে দেখো 2.3 দাগের প্রশ্ন কি বলা রয়েছে, নোঙ্গর কবিতায় কবি কিভাবে দিকের নিশানা করেন। উত্তরটা করবে কি 2.3 দাগে দেখো, তারার দিকে তাকিয়ে বিশেষত শুকতারা, কমা দিয়ে লিখবে সপ্তর্ষি মণ্ডল ইত্যাদির অবস্থান দেখে কবি অকুল জলরাশিতে দিক নির্ণয় করেন। দেখো এবারে 2.4 দাগের প্রশ্ন কি বলা রয়েছে দেখো, ধীর বৃত্তান্ত নাট্যাংশটির অনুবাদকের নাম কি। এই প্রশ্নটার উত্তর দেখো আমি দিয়ে দিয়েছি এখানে। ধীর বৃত্তান্তের অনুবাদক হলেন সত্যেন্দ্রনাথ চক্রবর্তী। ঠিক আছে। তারপরে দেখো নেক্সট 2.5 দাগের প্রশ্ন এদিক দিয়ে দেয়া রয়েছে। দেখো এই যে এখানটায় দেয়া রয়েছে, শঙ্কুর রকেটে কত মন পর্যন্ত জিনিস নেওয়া যায়। উত্তরটা লিখবে শঙ্কুর রকেটে 20 মন পর্যন্ত। এখানে অড়ই হস্যই হবে। ঠিক আছে। অড়ই হস্যইকার 20, শঙ্কুর রকেটে তাহলে 20 মন, এটা 20 হয়ে গেছে।
এগুলো একটু দেখো, একটু একটু ভুল হবে, কিছু করার নেই, টাইপিং মিস্টেক এগুলো, ঠিক আছে। 20 মণ পর্যন্ত জিনিস নেওয়া যায়, এটা একটু কারেকশন করে দিয়েছি। তারপরে দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন 2.6 দাগের প্রশ্ন কি বলা রয়েছে দেখো, পুত্তস্বর কাকে বলে? পুত্তস্বর কি লিখবে? গানে, আবৃত্তিতে, কান্নায় কিংবা দূর থেকে কোনো ব্যক্তিকে আহ্বান করার সময় মৌলিক স্বরধ্বনি অতিরিক্ত মাত্রায় টেনে উচ্চারণ করা হয়, এইভাবেই উচ্চারিত স্বরধ্বনিকে পুত্তস্বর বলে। যেমন কি মা, বাবা, যেমন কি মা, আ আ আ, এখানে দেখো 3টি আর সংযোজন রয়েছে, ঠিক আছে। এটি কমপক্ষে 3টি মাত্রায় হয় এবং নিম্নলিখিতগুলি কোনো চিহ্ন নেই। বোঝা গেল? এভাবেই তোমরা উত্তরটা লিখবে। এই উত্তরটা তোমরা যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনে 2.6 দাগে। তারপরে দেখো 2.7 দাগে যাচ্ছি। দেখো প্রশ্ন ছিল যে ল কে পার্শ্বিক ধ্বনি বলা হয় কেন? কি লিখবে? যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে জীবের সামনের ভাগে দন্তমূল স্পর্শ করায় করায় আর কি, ধ্বনিবাহী বাতাস জীবের দুপাশে দিয়ে বহিরাগত হয় তাকে পার্শ্বিত ধ্বনি বলে। যেমন কি চলিত বাংলায় ল পার্শ্বিক ধ্বনি। বোঝা গেল? 2.8 দাগে দেখো দুর্বোধ্য শব্দটি সন্ধি বিচ্ছেদ করো। এখানে সন্ধি বিচ্ছেদটা এটাই করবে, দু মানে দয় হসুকার, তারপরে বিশ্বের ঘ দেবে, যুক্ত বৌদ্ধ, দুর্বেদ্য, ঠিক আছে, এটাই হবে উত্তর। পরবর্তীতে দেখো 3 দাগের প্রশ্নগুলো দেখবো কি বলা রয়েছে দেখো, কম বেশি 60 শব্দের নিচের প্রশ্নগুলোর যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3.1 দাগের প্রশ্ন কি বলা রয়েছে দেখো, আচুক শস্যের কার্য হেজা গেল ঘর, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। কি লিখবে দেখো, উক্ত লাইনটি মুকুন্দ চক্রবর্তীর লেখা, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কাব্যাংশ থেকে নেওয়া হয়েছে। দেবী চণ্ডীর মহিমায় কলিঙ্গ নামে এসেছিল এক ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়, সমস্ত আকাশ কালো মেঘে ছেয়ে গিয়েছিল। এখানে লিখবে কেউ কারো শরীর দেখতে পাচ্ছিল না, হুর হুর দূর দূর শব্দে ঝড় বইছিল, ঠিক আছে। বজ্র ব্যাঙের মতন, এখানে ব্যাঙ হয়ে গেছে, এটা ব্যাঙের মতন লাফিয়ে পড়ছিল। 7 দিন ধরে নিরন্তর বৃষ্টি চলছিল, জলে জল স্থল মিশে একাকার হয়ে গিয়েছিল, ফলে শস্য ডুবে গিয়েছিল, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব, দেখো কি বলা রয়েছে, শকুন্তলা রাজা দুষ্মন্তের রাজসভায় কেন অপমানিত হয়েছিল? এটা 238 নম্বর পেজে পেয়ে যাবে তোমাদের, রায়মার্টিন যাদের সয়কাটি রয়েছে। দুর্বাসা মুনির অভিশাপে অভিশপ্ত শকুন্তলার স্বামী স্বীকৃতি পাওয়ার একমাত্র অবলম্বন ছিল রাজার দেওয়া আংটিটি। সচিতার্থের স্নানের পর সেটি হারিয়ে শকুন্তলা যখন রাজা দুষ্মন্তের রাজধানীতে পৌঁছান, তখন রাজা কোনো মতেই তাকে চিনতে পারেননি। দুর্বাসার অভিশাপ অনুযায়ী কোনো নির্দেশ না দেখতে পারলে, কোনো নির্দেশ আর কি না দেখাতে পারলে তাকে ভুলে যাবেন। তাই কোনো রাজার নির্দেশ দেখিয়ে স্ত্রীর দাবি প্রতিষ্ঠা করতে পারেনি শকুন্তলা। এই কারণে রাজসভায় তিনি অপমানিত হন। পরবর্তী প্রশ্ন দেখো 3.3 দাগের প্রশ্ন, শুনে অতিথিরা ভাবতে বুঝলো, কোন কথা শুনে অতিথিরা ভাবতে বুঝলো? এটা 114 থেকে 40 নম্বর পেজের মধ্যে পেয়ে যাবে উত্তরটা। দেখো এইখানটা থেকে তোমাদের উত্তরটা লিখতে হবে, দেখো দেখিয়ে দিয়েছি। অতিথিরা কখন কেন ভাবতে বসলো, এই যে এইটা লিখতে হবে। লিও তলস্তয়ের লেখা ইলিয়স গল্পের একেবারে শেষে বলা যায়, ইলিয়স আপাতত অবিশ্বাস্য জীবন কাহিনী শুনে, মানে ইলিয়সের অবিশ্বাস্য যে জীবন কাহিনী সেটি শুনে অতিথিরা বিস্ময় হয়ে পড়ে বা বিস্মিত হয়ে পড়ে, এটাকেই ভাবা বলা আছে আর কি। এই কাহিনীটি যে কঠিন সত্য উপহাস না করে তা বিশ্বাস করতে অনুরোধ করে ইলিয়স। উপস্থিত মোল্লা সে ঘটনার সারবত্তা উপলব্ধি করে এবং ধর্মগ্রন্থে সেই সত্যের সঙ্গে সাদৃশ্য খুঁজে পেয়ে সে কাহিনীকে সত্য বলে গ্রহণ করে। তখন সমাগত অতিথিরা ভাবতে বসে, কারণটা কি না, ইলিয়সের জীবন চমকপ্রদ উত্থান ও দুঃখজনক পতনের কাহিনী শুনে তাদের মধ্যে মিশ্র এক ভাবের জন্ম হয়। ভাব মানে ভাবনা, ঠিক আছে। কিন্তু মোল্লা সরব সমর্থন পাবার পর তাদের মধ্যে আর কোনো দ্বিধা থাকে না। গভীর ভাবনায় সে জীবনকে
তারা গ্রহণ করে নেয়। গ্রহণের সেই প্রস্তুতির জন্যই অতিথি বর্গ ভাবিত হয়। এটাই লিখবে উত্তরটা। পরবর্তী প্রশ্নগুলো দেখব। 4.1, 2, 3 তিনটি প্রশ্ন দেওয়া রয়েছে। যা থেকে কি বলা রয়েছে দেখো, কম বেশি 150 শব্দের নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। কি বলা রয়েছে দেখো, নোঙর কবিতায়, আচ্ছা, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে, উদ্ধৃত আলোকে নোঙর কবিতায় কবির আক্ষেপ কিভাবে প্রকাশ পেয়েছে তা নির্দেশ করো। নোঙর কবিতায় কবির বাসনা কি ছিল, তার বাসনার পূর্ণ হচ্ছিল না কেন। দেখো, আক্ষেপটা এখানে লিখতে হবে, মানে বাসনা না পূর্ণ হওয়ার কারণটা। এটাই তোমাদের লিখতে হবে সাজিয়ে। কি লিখবে, নোঙর কবিতার রচয়িতা কবি অজিত দত্তের দূর সমুদ্র পাড়ে পাড়ি দেওয়ার বাসনা ছিল। তিনি ভরা পণ্য নিয়ে তিনি সপ্তসিন্ধু পাড়ে পাড়ি দিতে চেয়েছিলেন। কবির বাসনা পূর্ণ হচ্ছে না কারণ, মেনলি তোমাদের এইখান থেকে উত্তরটা লিখতে হবে। কবির বাসনা পূর্ণ হচ্ছে না কারণ, এখান থেকেই তোমাদের উত্তরটা লিখতে হবে। এটা তোমরা জাস্ট ভূমিকা স্বরূপ দিতে পারো, নাও দিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। দেখো, তবুও বলে দিয়েছি। দেখো কি লিখবে, কবির বাসনা পূর্ণ হচ্ছে না কারণ তটের কিনারে নোঙর পড়ে গেছে। সাংসারিক মায়ার বন্ধন পিছুটান কবিকে তার স্বপ্ন কল্পনার জগতে হারিয়ে যেতে বাধ্য করেছে। কবি চান গতানুগতিক জীবন থেকে অনেক দূরে অচেনা অজানা কোনো জগতে পাড়ি দিতে, কিন্তু দায়িত্ব কর্তব্য বোধে তিনি বাধা পড়ে আছেন। পরবর্তী প্রশ্ন 4.2 দাগের প্রশ্ন দেখো কি বলা হয়েছে, ঘটনাক্রমে সেই আংটিটি পেল এক ধীবর। ধীবর আংটিটি পাওয়ার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো। 238 থেকে এই পেজে পেয়ে যাবে। 238 যে 13 নম্বর দাগের যে প্রশ্নটি 238 পেজে, ঠিক আছে। কি বলবে, শকুন্তলার হাতে থাকা রাজার আংটিটি কিভাবে ধীবরের হস্তগত হয়। এই প্রশ্নটার উত্তর তোমাদেরকে এখানে লিখতে হবে। যে রাজা দুষ্মন্তর কুম্ভমুনির পালিতা শকুন্তলাকে বিবাহ করে পাবনে রেখে রাজধানীতে ফিরে যান বা ফিরে যাওয়ার সময় নিজের নামাঙ্কিত একটি বহুমূল্য আংটি তাকে দিয়ে যান। পরে মহর্ষি কর্ণের উদ্যোগে প্রতিগৃহে যাত্রাকালে শকুন্তলা পদে শচিতার্থে স্নান সেরে অঞ্জলি দেওয়ার সময় ওই আংটিটি তার হাত থেকে খুলে পড়ে যায়। একটি মাছ সেই আংটিটি গিলে খায়। ঘটনাক্রমে সেই মাছ ধীবরের হাতে এলে ধীবর রাজার আংটিটি পায়। এটাই তোমাদেরকে লিখতে হবে, ব্যাখ্যা করতে হবে। 4.3 প্রশ্ন দেখো, তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ। কাদের কথা বলা হয়েছে, তারা সত্যিকারের সুখ বলতে কি বোঝানো হয়েছে। ইলিয়স ও তার বৃদ্ধ স্ত্রী শ্যামাগীর কথা বলা হয়েছে। এটা তোমরা ফার্স্ট লিখবে, তারপরে লিখবে আরো ব্যাখ্যা স্বরূপ। সীমাহীন অর্থ সংসারের অনার্থকে ডেকে আনলো। এখান থেকেই তোমাদের লেখাটা স্টার্ট করতে হবে। সীমাহীন অর্থ এইখান থেকে দিয়ে পুরোটা লিখতে হবে আর কি। পারিবারিক কলহ মরক দুর্ভিক্ষ সব হারিয়ে ইলিয়স বৃদ্ধা স্ত্রী শ্যামসামাগীকে নিয়ে আশ্রয় নিল মোহাম্মদ শাহর বাড়িতে। সেখানে তারা কাজের মাধ্যমে আনন্দ খুঁজে পেল ঈশ্বর আরাধনার সময় নির্ভর দায়িত্বহীন সে জীবন তারা প্রকৃত সুখী হয়ে উঠল। পরাশ্রয়ে সর্বহারা আসক্ত বৃদ্ধ দম্পতি পরশ পেয়ে তাই ঈশ্বরকে ধন্যবাদ দিলেন। প্রমাণ করলেন সুখ হল সম্পদ নিরপেক্ষ এক মানসিক অনুভূতি। পরবর্তী প্রশ্ন তোমাদের 5 দাগের প্রশ্ন, 5.1 দাগের প্রশ্ন আর কি। আমরা 2 ঘন্টা হলো মঙ্গল গ্রহে নেমেছি, গল্পের নাম উল্লেখ করো। ঠিক আছে, গল্প অবলম্বনে মঙ্গল গ্রহের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই প্রশ্নটার উত্তর এখান থেকে লিখতে হবে। গল্পের নাম যেহেতু উল্লেখ করতে বলেছে, এটা লিখবে। গল্পের নাম হলো সত্যজিৎ রায়ের লেখা বোমযাত্রীর ডায়েরি, এটাই লিখে দিবে উত্তরে। ঠিক আছে, তারপরে বলেছে মঙ্গল গ্রহের বিবরণ। গল্পে প্রফেসর শঙ্কু মঙ্গল গ্রহে পৌঁছে দেখেন সেখানকার গাছপালা, মাটি, পাথর সবই নরম রবারের মতন, নদীর জল স্বচ্ছ পেয়ারার জেলির মতন লাল,
ঘাস আর গাছপালার রং সবুজের বদলে নীল, আর আকাশের রং নীলের জায়গায় সবুজ। নদীর জলে কুল কুল শব্দ ছাড়া আর কোনো শব্দই নেই মঙ্গল গ্রহে। সেখানে আছে আশ্চর্য নিস্তব্ধতা, ঠান্ডা নেই বরং গরম। তবে মাঝে মাঝে একটা ক্ষণস্থায়ী হাড় কাঁপানো হাওয়া আসে। নদীর জল অমৃত, এক ঢোক খেয়েই শরীর আর মন সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। আবার মঙ্গল গ্রহে একটি বিশেষত্ব হলো গন্ধ ও শঙ্কু অনুভব করতে পেরেছেন। একটা বিশেষ গন্ধ রয়েছে আর কি। 5.2 দাগের প্রশ্ন দেখবো এবারে। দেখো, সে ডায়েরি তারক বাবুর কাছে এলো কি করে? প্রফেসর শঙ্কুর ডায়েরি তারক বাবুর হস্তগত হওয়ার বৃত্তান্ত সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটার উত্তর এভাবে লিখবে তোমরা। প্রফেসর শঙ্কু অসামান্য ডায়েরি মূল প্রাপক তারক চ্যাটার্জি। পরে তারকবাবু এই লাল খাতাটি ঘটনার চক্রে লেখককে দেন। তিনি বলেন সেটি নাকি গোল্ড মাইন অর্থাৎ সোনার খনি। প্রফেসর শঙ্কু প্রায় 15 বছর নিরুদ্দেশ। অনেকে মনে করেন তিনি নাকি ভীষণ কোনো এক্সপেরিমেন্ট করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। কারো কারোর মতে তিনি হয়তো গা ঢাকা দিয়ে কোথাও একঘরে কাজ করে যাচ্ছেন, প্রয়োজনে আত্মপ্রকাশ করবেন। ডায়েরি সম্পর্কে তারকবাবুর ব্যাখ্যা, সুন্দরবনের মাথুরিয়া অঞ্চলে যে প্রবল এক উল্কাপাত ঘটে বাঘের ছাল পাওয়ার আশায় তারকবাবু সেখানে যান, কিন্তু তা না পেয়ে তখন তিনি রীতিমতন হতাশ হয়। কমা দেবে, তারপরে লিখবে তখনই উল্কাপাত সৃষ্ট গর্তের মধ্যে তিনি ওই লাল রঙের খাতাটি পান। পূর্ণচ্ছেদ। খাতাস্থিত লেখকটি নাকি খুবই মজাদার। বেশ কিছুদিন সেটি তিনি রেখে দিয়েছিলেন। পূর্ণচ্ছেদ। পুজোর পর খাতাটি আলমারি থেকে বের করে লেখক যখন তাতে চোখ দিলেন তখন তার বেশ খটকা লাগে। পূর্ণচ্ছেদ। কেননা যতদূর সম্ভব তার মনে পড়ছিল প্রথমবার যখন তিনি খাতাটি দেখেছিলেন, কমা দিয়ে লিখবে, তখন তার কালির রং ছিল সবুজ, কমা দিয়ে লিখবে, কিন্তু এখন কালির রং দেখা যাচ্ছে না, কিন্তু এখন কালির রং দেখা যাচ্ছে লাল। পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে কিছুক্ষণের মধ্যেই লাল রং হয় নীল রং, কমা দিয়ে লিখবে নীল রং হয় হলুদ। পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে রং বদল চলতেই থাকে। পূর্ণচ্ছেদ। এটা লেখক আশ্চর্য হন বা লেখক আশ্চর্য হন, এটাই লিখে উত্তরটা শেষ করবে। তারপরে দেখো 6 দাগের প্রশ্ন ছিল তোমাদের। কম বেশি 125 শব্দে ভাব সম্প্রসারণ করো। স্বার্থমগ্ন যোজন বিমুখ, বৃহৎ জগৎ হতে সে কখনো শেখেনি বাঁচতে। দেখো এটা লিখবে স্বার্থময় স্বার্থময় যেজন বিমুখ, বৃহৎ জগৎ হতে সে কখনো শেখেনি বাঁচতে। স্বার্থপরের মতন নয়, বরং নিঃস্বার্থভাবে সকলের সুখ দুঃখে সামিল হওয়ার মধ্যেই নিহিত থাকে জীবনে বাঁচার প্রকৃত তাৎপর্য। পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে স্বার্থমগ্ন ব্যক্তি কখনো জগতে বেঁচে থাকার শিক্ষা পাননি। ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে যে ব্যক্তি মরিয়া সে বৃহৎ জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই বৃহৎ পৃথিবীতে জন্মগ্রহণ করে নিজের স্বাচ্ছন্দ্য নিয়ে আত্মকেন্দ্রিক হয়ে ভোগবিলাসের মধ্যে বাঁচাকে প্রকৃত বাঁচা বলে না। মানুষের মতন বাঁচতে হলে তাকে তার কর্তব্যকর্ম দায়িত্ব পালন করতে হয়। মানুষ যদি কেবল আত্মসুখে মগ্ন থাকে তবে সংকীর্ণভাবে পরিচয় মেলে আর কি তার। এই সংকীর্ণ স্বার্থপরতা মানব জীবনকে চূড়ান্তভাবে ব্যর্থ করে। মানুষের উচিত বৃহৎ জগতের মধ্যে একাত্ম হয়ে বাঁচা। মানবিক গুণাবলী প্রকাশের মধ্য দিয়েই মানুষ অন্যান্য প্রাণীদের থেকে
পৃথক হতে পারে বা হতে পারার মধ্যে মানুষের পৃথক হতে পারার মধ্যে আর কি রয়েছে এক অনাবিল আনন্দ ও প্রশান্তি। তাই সংকীর্ণ স্বার্থের পথকে ত্যাগ করে উদার মানসিকতার হৃদয়ের পরিচয় দিয়ে বাঁচার মধ্যেই রয়েছে প্রকৃত বাঁচার আনন্দ ও সার্থকতা। এটাই লিখবে। এই ছিল টোটাল তোমাদের এই চ্যাপ্টারের সমাধান আমরা করিয়ে দিলাম। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশনে সেভ রাখো।